রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন পথে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে। সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। এই রাজাকারের বাচ্চারা খুব সাবধান। 1200 মুক্তিযুদ্ধ আমি পরিচালনা করছি, খাইয়াজুড়ি থেকে অষ্টগ্রাম আর পূর্বে বাইনাসুল থেকে করিমগঞ্জ পর্যন্ত ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় যেত। সেই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে সরকার নতুন নাটকীয়তা শুরু করে দিয়েছে। দর্শক, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদ পদত্যাগ করেছে, সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইটস ভেরি গুড নিউজ, আপনারা জানেন, সবাই খুশি। কিন্তু ইসলামী ব্যাংকের মালিকানায় কারা থাকবে এটার সমাধান এখনো হয়নি। বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছে ওরা। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হয়েছে। বাংলাদেশ আর ওই আগের জায়গায় নাই যে বাংলাদেশ চাইলেই দখল করে ফেলা যাবে। এগুলো ভারতীয় প্রোপাগান্ডা। ভারত ছাড়া আমাদের চলবে না, এটাও একটা ভারতীয় প্রোপাগান্ডা। ভারত ছাড়া আমাদের চলে। কি হয়েছে? পেঁয়াজ দেয় না, আমরা পারি নাই? আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর আমরা ভারত ছাড়া চলি নাই? কি হয়েছে? আপনি সিনা টান করে দাঁড়ান। আমেরিকার হয়েছে হাসিনার দশা। বঙ্গবল্টু আর মুক্তিযুদ্ধের চেতনা করতে করতে ফেদলা পেরে দিছে। আর গাট্টি বোসকা নিয়ে করতে করতে যে হাসিনা গাট্টি বোসকা নিয়ে যেমনি পলাইছে ইন্ডিয়া, তেমনি আমেরিকা ডলার নিয়ে রাজধানী করতে গিয়ে মারাটা খেলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্ডিয়াতে, ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর যেই পরিমাণ নির্যাতন হচ্ছে, যেই পরিমাণ জুলুম করছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যে সমস্ত ভিডিও আমরা দেখেছি বা আপনারা দেখেছেন, এই সমস্ত ভিডিও দেখে শরীরে রক্ত টকবক করে আমাদের। কেননা একজন মুসলমানকে, একজন তাজা মানুষকে তারা কিভাবে জুলুম করছে, কিভাবে হত্যা করতেছে, আগুনে পুড়িয়ে মারছে, ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারছে, আরো অনেক রকমের শাস্তি আছে যেগুলো বললে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। শুধুমাত্র সংখ্যালঘু বলে মুসলমান আছে, মুসলমান এই জন্য তাদের এই শাস্তিগুলো দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশে যে সমস্ত হিন্দু রয়েছে, যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা রয়েছে, তারা কত সুখে রয়েছে, কেমন যেন তারা শ্বশুর বাড়ি এসে রয়েছে, এমন একটা অবস্থা কিন্তু। অথচ আমাদের মুসলমানদেরকে সেই ইন্ডিয়াতে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে দেখেন। বাংলাদেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও সেই বাংলাদেশে, সেই মুসলমানের বাংলাদেশে হিন্দুরা মিছিল করছে আর মিছিলের স্লোগান দিচ্ছে, একটা একটা মুসলিম ধরে ধরে জব কর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নাউজুবিল্লাহ। কত বড় সাহস হইলে, কত বড় স্পর্ধা হইলে সংখ্যালঘু হয়ে 95% মুসলমানদের দেশে এরকম স্লোগান দেওয়া হয়। আর সেই স্লোগানগুলো দিছে কি জন্য? আপনারা জানেন যে গাইবান্ধা পলাশবাড়িতে যে মূর্তি তৈরি হচ্ছে, সেই মূর্তি তো বর্তমান তৈরিতে স্থগিত করা হয়েছে তারই বিরুদ্ধে, তারই বিপক্ষে। মানে এই স্থগিত যেন উঠিয়ে নেয় এবং সেই মূর্তি যেন তৈরি করতে দেওয়া হয়, এর পক্ষে হিন্দুরা মিছিল করেছে। আজকে ভিডিওর মধ্যে দেখতে পারবেন, আমার ভিডিওর মধ্যে আজকে দেখতে পারবেন তারা মিছিলে কি বলেছে। হিসাব করা যায়, সংখ্যালঘু হয়ে বাংলাদেশের মধ্যে এই সমস্ত স্লোগান দেয়, নিশ্চয় এর পিছনে বড় কোন হাত রয়েছে। কি সেই হাত? কোন হাত? কাদের হাত? এই বাংলাদেশের মধ্যে অসংখ্য অসংখ্য ভারতের দালাল রয়েছে, ভারতের র বাহিনী রয়েছে। এই ভারতের দালাল এবং র বাহিনীর কারণে তাদের আস্পর্ধায়, তাদের সাহসে এই সমস্ত লোক এই সমস্ত স্লোগান দিতে সাহস পাচ্ছে এবং এই রংপুরে এই জায়গায় এই মূর্তি তৈরি করতে সাহস পাচ্ছে। দর্শক, আমি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক তথ্যবহুল আলোচনা শুনতে পারবেন, জানতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন যে বাংলার জমিনে এরকম কোনো মূর্তি তৈরি আমরা হতে দেব না। অবশ্যই আপনি আমার সাথে একমত কি না ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আমি কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে, এদের
উচিত এই মানে গেল কয়েক বছরে যারা আছে এদের উচিত গলায় দড়ি দিয়ে মারা যাওয়া। মানে আমি হাসিনার সময় হাসিনা তো ইচ্ছা করেই করতো, হাসিনার পরে যারা ছিল ডিজিএফআই, এনএসআই, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছে, রাজনীতিবিদ, এদের সবার বাংলাদেশের এদের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত। আমি পিনাকি দাদা এই রংপুরের গাইবান্ধার এটার পলাশবাড়ির রাম মন্দিরের কথা যখন ভিডিওটা লিঙ্কটা আমার পাঠানোর পরে আমি একটু পরে লিঙ্কে ঢোকার পরে দেখি মানে এটা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম। আমি মনে করছিলাম যে বোধহয় এটা এআই দিয়ে বোধহয় বানানো। মানে এই দেশের রাজনীতিবিদ, এই দেশের ধর্মীয় নেতা, এই দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা কোথায় আছে? মানে তাদের চোখের সামনে দিয়ে ভাই আপনারা সারাদিন পূজা করেন, আপনারা মূর্তি বানান, আপনারা মন্দির বানান, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের এই বাংলা, বিহার, উড়িষ্যা, এখনো পর্যন্ত কলকাতাতে আপনি খুঁজে দেখেন তো রাম মন্দির আছে কিনা এরকম একটা। এই পুরো বাংলা, বিহার, উড়িষ্যার মানে বৃহৎ বাংলা যেটা, আপনি খুঁজে দেখেন তো যে কোন জায়গায় ওইদিকে আপনি আসামে যান, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, কোন দিকে আছে আমাকে বলেন। রাম মন্দির কেন বানাইতে হবে? এটার পেছনে একটা বিশাল আকারের পরিকল্পনা ভারতের ছিল। সবার আগে প্রশ্ন হলো যে যেই ব্যক্তি আলু পটল বিক্রি করা এক ব্যক্তি ভ্যানে করে যে সবজি বিক্রি করতো, সে হঠাৎ করে এরকম বিশাল মন্দিরের তার কাছ থেকে টাকার হিসাব নিতে হবে যে সে টাকা কোথায় পাইলো। এরপরে আস্তে আস্তে যাইতে হবে গোয়েন্দা সংস্থার যে কিভাবে হইলো, কারা ফান্ডিং করলো, কেন ফান্ডিং করলো, এটার পেছনে কি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতে এক রাম মন্দিরের কথা বলে তারপরে তারা অযোধ্যাতে একটা মসজিদ ভেঙে ফেললো এবং সেখানে সবশেষ তারা মন্দির বানিয়েই ছাড়লো। মসজিদের জন্য জায়গা দিয়েছে অন্যদিকে, বাট ওইখানে তাদের মন্দির বানাইতেই হবে, ওইটা তাদের এখন আপনি আমরা থাকবো না। অনেক বাংলাদেশের বহু মানে পয়সাওয়ালা, বহু ক্ষমতা সম্পন্ন লোকজন এখন কথা বলার সময় জায়গায় জায়গায় তারপরে বলতে পারে, বাট আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, বিশাল ক্ষমতার মালিক হয়েছেন, আপনি আপনার সন্তানকে এই দেশে রেখে যাবেন। আজ থেকে 50 বছর, আজ থেকে 100 বছর, 200 বছর পরে বলবে যে এই যে এটা হচ্ছে গিয়ে রামের পুণ্যভূমি, এই দেশ পুরোটাই আমাদের দিয়ে দাও। একজন হিন্দু নেতা, তার বক্তব্য শোনার পরে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে। বক্তব্যটা শুনেন। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে, সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আজকের এই ছাত্র এবং ছাত্র যুবদেরকে আমি ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে একটি প্রতিবাদ তারা করেছে, প্রতিবাদের সূচনা তারা আজকে করেছে এবং ঘোষণা দিয়েছে যতদিন পর্যন্ত পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ না হবে ততদিন পর্যন্ত এই ছাত্র জনতা সারা বাংলাদেশে আন্দোলন করবে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে, আমি এই দেশের হিন্দু ছাত্র এবং যুবদেরকে চিনি, যেহেতু তারা ঘোষণা দিয়েছে, তারা এই ঘোষণার ফল না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, এটা আমার বিশ্বাস। চিন্তা করেন, বাংলাদেশে বসা বাংলাদেশের 92% মানুষকে বলে এই দেশ থেকে তাদেরকে চলে যেতে হবে তাদের রাম মন্দির বানানোর জন্য। এই গেল কয়েকদিনে, এই এক সপ্তাহের ভেতরে কয়েকটা মিছিল তারা বের করেছে। সেই মিছিলগুলোর ভেতরে তাদের যেই দেশীয় অস্ত্রপাতি, কোমরে আরও ভেতরে প্যান্টের ভেতরে কী ছিল সেটা তো জানি না, উপরে যা তারা দেখিয়েছে ত্রিশূল মিশুল এগুলো দিয়ে, তারপরে যেইভাবে রাস্তায় তারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, বিশ্বাস করতে কঠিন হচ্ছে এখনও তারেক রহমান ক্ষমতায় না শেখ হাসিনা ক্ষমতায়। যদি নাকি মনে করেন ভারতীয় দালালদেরকে এইভাবে সুযোগ দিবেন, আমরা কিন্তু বিএনপির ব্যাপারে আমি তো একদম নিশ্চুপি হয়ে গিয়েছি। কারণ বিএনপির আমি আগের ভিডিওতে বলেছি যে বিএনপির ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমি পজিটিভ অনেক কিছু দেখেছি যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে, তারপরে পাকিস্তান, চীন, টার্কি, ইউএসএ, এইসব দেশের সাথে বিভিন্ন চুক্তি, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসা, ভারতের সাথে পুশিন নিয়ে সীমান্তে যে উত্তেজনা, এইসব সব কিছু মিলায় আমি মনে করছি যে বিএনপি সরকার এই দেশের মানুষ যা চায় তারা তাই করতে যাচ্ছে। এই কারণে আমরা কিন্তু চুপ হয়ে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে এইভাবে তাদের আস্ফালন করতে দিবেন, তাহলে কিন্তু আমরা মনে করবো অন্য কিছু। এখনও কিন্তু আপনারা মানে আমাদের পর্যবেক্ষণের ভেতরে আছেন, এখনও ফাইনাল কোনো রেজাল্ট আমরা পাইনি। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এরা এইভাবে প্রকাশ্যে এই দেশের আইন না মেনে তারপরে তারা বলবে যে একটা ধরে মুসলমান ধর, তাদেরকে এই কর সেই কর, এই ধরনের প্রকাশ্যে মিছিল করেছে তারা। শুনেন মিছিলের সেই ভাষাগুলো।
এটা এই 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 সম্প্রতি এই মিছিল হয়েছে। তারা যে ভাষা যেইভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পেছনে একটা গভীর শক্তি কাজ করছে, যারা তাদেরকে উস্কানি দিচ্ছে যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাইতে হবে। এখন যদি নাকি ধরেন মুসলমানরা যদি যায় বলে যে আমরা রংপুরে বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা, ধরেন দেওবন্দের আদলে যদি এখন বাংলাদেশে একটা ওইরকম মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আলেমরা বলে, তাহলে তো বাঁধবে। আমার দেশে হইতে পারে না মাদ্রাসা। আমি মনে করি আলেমদের এখন উচিত, তাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে রংপুর গাইবান্ধার এই অঞ্চলকে, এই যে চিকেন নেক, এটা হাসিনার সময়ের থেকে আস্তে আস্তে তাদের ধর্মীয় লোকজনকে ওইখানে নিয়ে মোটামুটি ওইটাকে পুরো তাদের অধ্যুষিত এলাকা বানায় তারপরে চিকেন নেকটাকে একটু লম্বা করা, এটা ছিল মূল টার্গেট। আর বাংলাদেশ তো তাদের দখলে ছিলই। দেখেন, বিষয়টাকে যত ছোট করে, যত মানে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতে চাবেন, বিষয়টা এরকম না। এই ভারত এর আগে ঠিক একই ঘটনা দিয়ে একই রকম কাহিনী করে নাটক সাজিয়ে তারা ভারতের একাধিক রাজ্য তাদের আশপাশে থেকে তারা দখল করেছে। এই যে আজকের যে হায়দ্রাবাদ দেখছেন, এই হায়দ্রাবাদের তখনকার যে নিজাম ছিল, পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রের মধ্যে একটা ছিল এই হায়দ্রাবাদ। স্বাধীন রাষ্ট্র ছিল, যখন কিনা আপনার ব্রিটিশরা এই 47-এ করে দিয়ে গেল, আপনার আলাদা করলো পাকিস্তান ভারত, এর মধ্যে এই হায়দ্রাবাদ, জুনাগড়, গোয়া সহ কয়েকটা রাজ্য তারা একসাথে হয় না। তারা বলেছে আমরা ভারতের সাথেও থাকবো না, পাকিস্তানের সাথেও থাকবো না। এই হায়দ্রাবাদের নিজাম তিনি পাকনামি করে তারপর এটা বলল কয়েক মাসের মাথায়, কয়েকদিনের মাথায় আপনার ইন্ডিয়া তাদের ওইখানে বললো যে আমাদের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। এটা বলে তারপরে হিন্দুদের সাথে করে আপনার ওইখানে তাদের সেনাবাহিনী ঢুকে কয়েকদিনের একটা অপারেশনে কয়েক হাজার মানুষকে, সেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নারীদেরকে সেখানে ধর্ষণ করা হয়েছে, করে তারা পুরো হায়দ্রাবাদটা নিয়ে নিল। জুনগর একই কাজ করেছে। গোয়াতে একটা ছোট্ট নৌকার মধ্যে আগুন দিয়ে তারপরে পুরো গোয়াটাকে দখল করে নিয়েছে। বলেছে যে এটা একজন হিন্দু সেখানে মাছ ধরতে গিয়েছিল, তার উপরে সাম্প্রদায়িক হামলা হয়েছে। এই কথা বলে তারপরে তার এই ইয়েটার মধ্যে, আপনার নৌকার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে বললো যে আমাদের এখানে সাম্প্রদায়িক কী হচ্ছে, আমাদের এখানে ইন্টারভেনশন করতে হবে। তারা যা সেখানে সেনাবাহিনী ঢুকাই দিয়ে গোয়াটারে দখল করে নিল। এরপরে সিকিম কিভাবে করেছে, পরবর্তীতে আরও কয়েকটা রাজ্যের, এগুলো আপনারা জানেন। সো আমাদের এখানে তারা যেটা এখন করতে চাচ্ছে, এই সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় তারপরে এখানে একটা মিলিটারি একটা ইন্টারভেন করতে চায়। সো আমার প্রথম কথা হচ্ছে যে সরকারের কাছে, সরকার কি মানে সেই আগের মতো পায়ে ধরে থাকতে চায় নাকি সম্মান নিয়ে থাকতে চায়, সেটা আমাদের কাছে পরিষ্কার হইতে হবে। আজকে যদি নাকি এই হায়দ্রাবাদ, জুনগর, সিকিম সেগুলোর মতো করে যদি আমাদের এখানে করতে চায়, আমাদের কি কি করণীয় আছে, আমাদের কোন প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে, সেটা আমাদের এখন করতে হবে। আপনি এই যে এই ধরনের তাদের কিছু নেতা আছে, যেমন গোবিন্দ বাংলাদেশের বিভিন্ন আপনার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে, ইভেন তার অনেক মুসলমানের সাথেও তার বিশাল ভালো সম্পর্ক, এমনভাবে কথা বলবে মনে হবে যেন তিনি জামাতের প্রশংসা করে। সে জামাতের প্রশংসা করে, সে বোঝায় যে সে খুবই অসাম্প্রদায়িক একজন মানুষ এবং খুবই এই গোবিন্দর পরিচালিত তার যুব জোট, তারপরে হিন্দু এই যে লাভ জেহাদ, তারপরে হইল গিয়া তার কুরুক্ষেত্র, এরকম কয়েকটা গ্রুপ খুলে তারা সেই গ্রুপের ভেতরে একদম ওপেনে ডিক্লেয়ার দিয়ে মুসলমান মেয়েদেরকে তারা এই প্রেমের ফাঁদে ফেলে তারপরে সেখানে করে। এক হিন্দু আরেক হিন্দুকে সাহায্য করে মুসলমান মেয়েদেরকে তার গর্ভের সন্তান দিয়ে তারপরে তাদের ভেঙে যাওয়া, তাদের পরিকল্পনা, মানে এটা তাদের বিশ্বাস যে তারা মুসলমানদের পেটে এইভাবে তাদের সন্তান দিতে দিতে একসময় এখানে সব নাকি তাদের ধর্মের লোক হয়ে যাবে। একদম ওপেনে তাদের গ্রুপের মধ্যে, আমি 15 মিনিটসের প্রোগ্রাম করেছি সেগুলো নিয়ে, তাদের গ্রুপে কোনো ব্যবস্থা নেয়নি তখনকার সরকার, এই ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং এখনও পর্যন্ত আপনার এই যে গোবিন্দ, সে বাংলাদেশে যে সুন্দর করে কথা বলে না, তার আমি 2024 সালে যখন হাসিনা পালায় গেল, এই হাসিনা পালানোর 15 দিনের মাথায় সে ভারতীয় একটা চ্যানেলে গিয়েছিল। তখন বাংলাদেশের একটা চ্যানেলেও আবার সে করেছিল, সেখানে সে বলছে যে না, হিন্দুদের উপরে কোনো ধরনের নির্যাতন হচ্ছে না, আমরা সবাই অসাম্প্রদায়িক, এই দেশে এগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো রাজনৈতিকভাবে। সে ভারতীয় এক চ্যানেলে গিয়ে, তাদের মানে জাতীয় চ্যানেল, সেইখানে গিয়ে সে কি বলে এসেছে আপনি শোনেন, তারপরে বুঝতে পারবেন যে সে কত বড় মানে হিপোক্রেট এবং কত মানে গভীর ষড়যন্ত্র সে ভারতের সাথে করে। তার বক্তব্যটা শুনেন। बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। जमीनों पर कब्जा, लड़कियों का अपहरण, बलात्कार, झूठ धर्म का अपमान करने बयाने गांव के गांव जला जा रहा है। घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। परिणाम स्वरूप हिंदू देश सरकार भाग गया है। এটা হচ্ছে এই গোবিন্দদের আসল চরিত্র। আমরা বাংলাদেশে, আমি একজন মুসলমান হিসাবে আমি কোনো ধর্মের সাথে
আমি কোনোদিনও মানে কেউ কারোর ধর্ম পালন করতে বাধা দেখ, আমি কোনোটাই চাই না। মুসলমানও অন্য ধর্মের বাধা দেখ, সেটাও চাই না। আমি খুবই লিবারেল একজন মানে ধর্মীয় মানুষ। সো আমি যেটা মনে করি যে এই বাংলাদেশে যেসব হিন্দুরা আছে আমরা তাদেরকে রেসপেক্ট করি, তারা ধর্ম পালন করবে, আমরা সেটাতে রেসপেক্ট করি। কিন্তু গেল 15টা বছরে আপনারা একটু ক্ষমতা পাওয়ার পরে আপনাদের যে চরিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা মনোজ কুমার থেকে সেই বিপ্লব সরকার থেকে শুরু করে এই দেবাশিস টেবাশিস সহ সবাই তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের সব প্রপার্টি নিয়ে জমিয়েছে ভারতে, সব কটার ভারতে বাড়ি আছে, কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি আছে, সেখানে গিয়ে তারা বাড়ি করেছে। তাদের বাংলাদেশে কোনো কিছু জমায় না, এটা তাদের চরিত্র। এবং বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করা, বাংলাদেশের মেয়ে এই মানুষকে গুম করা, খুন করা, সব কিছুর সাথে তারা জড়িত ছিল। আমরা এটা 15 বছর দেখেছি, সেটা ভুলে যেতে চাই। কিন্তু ফার্দার যদি আপনারা এই ধর্মীয় বিভাজন তৈরি করে তারপরে বাংলাদেশকে করতে চান, তাহলে কিন্তু এই দেশের সরকার টরকার কোনো কিছু মানব না। আমরা কিছু বললেই তো তারপরে আবার বলে ফেলেন আমরা মব সৃষ্টি করতে চাই, এই কথা বলে বলে তারপরে আমরা খুব চুপচাপ হিসাব করে তারপরে চলতাম। অথচ এই সরকার আসার পরে এমন কোনো দিন নাই চাঁদাবাজিতে মানুষ মারা যায়। এখন তো আমরা কিছু বলি না, এখন এত মারামারি, গ্যাঞ্জাম, চাঁদা নিয়ে ঝগড়া, এত কিছু লুটপাট, এত কিছু হয় কেন এখন? আমরা কিন্তু সব বুঝি যে ঠান্ডা করে কোনো রকম সবাই ঠান্ডা করে দিয়া ধান্দাবাজি করাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য, এটা আমরা বুঝি। সো এগুলো আপনারা করেন, কোনো সমস্যা নেই, বাট দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যদি কোনো আঘাত আসে তাহলে কিন্তু আবার সেই হাসিনার মতো পাগলামি শুরু করে দেব। ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে সরকার নতুন নাটকীয়তা শুরু করে দিয়েছে। দর্শক, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদ পদত্যাগ করেছে, সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইটস ভেরি গুড নিউজ, আপনারা জানেন, সবাই খুশি। কিন্তু ইসলামী ব্যাংকের মালিকানায় কারা থাকবে এটার সমাধান এখনো হয়নি। আমি আগেই বলেছি যে সরকার এখানে জামাত শিবিরকে ব্যবহার করে ইসলামী ব্যাংকের আস্থা ফিরিয়েছে এবং আস্থা ফেরাতে স্থিতিশীল করতে সময় নিচ্ছে। যেহেতু জামাতপন্থী গ্রাহকদের দাবি মেনে নিয়েছে, জামাত গ্রাহকরা সবাই জামাতপন্থী, আর যারা জামাত সমর্থন করেন না তারাও এই গ্রাহক হিসেবে জামাতপন্থী। কারণ জামাত যা চায় ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, আওয়ামী লীগ বিএনপির যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকতো তারা একই জিনিস চায়। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা কেউই চাইতো না সে বিএনপি নেতা হলো, যে না ইসলামী ব্যাংক জামাত মুক্ত, এটা কেউই চায় না। প্রকৃতপক্ষে যে ইসলামী ব্যাংকের সার্ভিস চায়, কেউ যদি এখানে ভেজাল করতে আসে, দ্যাটস ডিফারেন্ট। কারণ ইসলামী ব্যাংক শ্রেষ্ঠ ব্যাংক হয়েছিল জামাতপন্থীদের হাত ধরেই, জামাতের পরিচালনা পর্ষদের মাধ্যমেই। এবং ইসলামী ব্যাংকের যে উত্থান, আজকে যে অবস্থা, যে ভালো দিক, সবকিছু জামাত, এতে তো কোনো সন্দেহ সংশয় নেই। তো দর্শক, এই জায়গায় ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে জটিলতা কাটেনি। সরকার যে দুর্বিসন্ধি নিয়ে এগোচ্ছে যে ইসলামী ব্যাংকের আস্থা ফিরলে বা সবকিছু স্বাভাবিক হলে, একদম নর্মালাইজড হলে, তারপরে এক ফাঁকে জামাত মুক্ত করে ফেলবে তারা, নিরপেক্ষতার নাম দিয়ে। জামাত মুক্ত করার এখান নতুন স্ট্র্যাটেজি হচ্ছে নিরপেক্ষতা। জানা না, যেহেতু বাংলাদেশ ব্যাংক বলেছে যে নিরপেক্ষ কাউকে নিয়োগ দেওয়া হবে, অতএব সে জামাত হতে পারবে না, দ্যাট মিনস জামাত মুক্ত। তবে জামাত মুক্ত করতে পারবে না শেষ পর্যন্ত, গ্রাহক ফ্রাম যেভাবে সোচ্চার আছে, সক্রিয় আছে, পারবে না। এখানে পার্লামেন্টে মাননীয় আইনমন্ত্রীও কথা বলেছেন ইসলামী ব্যাংক নিয়ে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কলকাঠি নাচছেন। তাদের ইচ্ছা হচ্ছে এরকম যে যেমন মালিকানা আগের মালিকদের কাছে ফিরিয়ে দেয়, এটা স্পষ্ট যে আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে, এটা তো ন্যায়সঙ্গত কথা। গ্রাহক ফ্রামের দাবি হচ্ছে এটা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। এখন প্রকৃত মালিক কারা? হাসিনা 17 সালে ইসলামী ব্যাংক দখল করেছে, তার আগে যারা মালিক ছিল তারাই তো প্রকৃত মালিক। কিন্তু এখানে আইনমন্ত্রী সহ অনেকে নানান দুর্বিসন্ধিমূলক ব্যাখ্যা নিয়ে হাজির হচ্ছেন যে আগের মালিক তো এসালম, আমরা যদি তাদের হাতে ফিরিয়ে দিই, অতএব না এটা এই করতে হবে, সেই করতে হবে, নানান কিছু। এর মানে মালিকানা নিয়ে তারা নাটকীয়তা করছে। তারা এসালম জুজুর ভয় দেখাচ্ছে যে আপনারা সে আগের মালিককে ফিরিয়ে দিতে চান, আগের সেই পুরনো মালিক, মানে 17 সালের আগে যারা, তাদেরকে দিতে চান, যেটা যৌক্তিক, এদেরকেই দিতে হবে, কারণ তারাই মালিক। তাহলে তো আগের মালিকের সঙ্গে তো এসালমও পড়ে, তাহলে তো এসালমও দাবি করতে পারে। যে এসালম জুজুর ভয় দেখিয়ে ইসলামী ব্যাংকে জামাত মুক্ত রাখতে চায় বিএনপি সরকার, নানান অপব্যাখ্যা নিয়ে হাজির হচ্ছে তারা। কিন্তু না, এটা পারবে না। আগের মালিক বলতে 2017 সালের আগে যারা মালিক, অবৈধভাবে যারা মালিকানা নিয়েছিল তাদেরটা তো এখানে চলবে না। তো এই ধরনের এসালম জুজুর ভয় দেখে যে আগের মালিকের কথা যদি বলি তাহলে তো এসালমও চলে আসে, এই জন্য বিএনপির চিন্তা হচ্ছে এরকম নতুন ধান্দা, যে সেই 17 সালের আগের মালিক মানে জামাত, তাও না, জামাত বা বিদেশি যারা আছে এরা জামাতের রাস্তায় এসেছিল, আল-রাজি বা কুয়েত ফাইন্যান্স কিংবা দুবাই ইসলামী ব্যাংক, আইডিবি ইত্যাদি ইত্যাদি। যে বিএনপির বর্তমান কথা হচ্ছে না, সে আগের তারাও না, আবার এসালমও না, নতুন কেউ কারা, নিরপেক্ষতার নামে তারা হবে বিএনপি। বিএনপি যা হোক, অ্যাটলিস্ট জামাত না। তো বিএনপির এখন ব্যাখ্যাগুলো হচ্ছে এইভাবে। পার্লামেন্টও আইনমন্ত্রী থেকে শুরু করে নানান জনের কথা বলছে যে মালিকানা আগের মালিক না, নতুন মালিক বৈধভাবে হোক, তবে যারা শেয়ার কিনে নিতে পারে। আর এইসব হিসাব নিকাশে বিএনপি পন্থীদের হাতেই চলে যাবে। কিন্তু প্রকৃত হক যে কথাটা, যে আগের মালিক, এটা তারা সহ্য করতে চাচ্ছে না। দেখেন এখানে আমি এই বক্তব্যটি আপনাদের শোনাই, বিশ্লেষণ করি। ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলের উদ্দেশ্যে যা বললেন আইনমন্ত্রী, ইসলামী ব্যাংক নিয়ে লজ্জা থাকলে সংসদে
বিএনপির এমপি মন্ত্রীরা কথা বলতেন না, কারণ সংসদে তারা অসত্য কথা বলে ধরা খেয়েছেন। সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছিলেন এই সংসদে, সুস্পষ্টভাবে, যে আরডিএস এর নামে 11,000 কোটি টাকা, সব মিলে 22,000 কোটি টাকা ভোট কেন্দ্রে ব্যবহৃত হয়েছে। অথচ ইসলামী ব্যাংক স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। 35 বছরও এত টাকা দেওয়া হয়নি, এবং লোন হিসেবে যাদের দেওয়া হয়েছে এগুলো প্রায় 97% ফেরত এসেছে। অতএব এটা ভোট কেনার টাকা তো হতেই পারে না। ভোট কেনার টাকা তো ওটা পাও মাপ, যে তুমি লোন নাও আর টাকা দেওয়া লাগবে না, ভোট দাও, কিন্তু টাকা তো ফেরত দিয়েছে তারা। তো যেভাবে মিথ্যা তথ্য দিয়ে নাকানি চুবানি খেয়েছে বিএনপির মন্ত্রীরা, এবং তারা বলেছে না এটা হবে না সেটা হবে না, কিন্তু শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ রাজপথের আন্দোলনের কাছে নথি স্বীকার করে বাংলাদেশ ব্যাংক ভাঙতে বাধ্য হয়েছে, চেয়ারম্যানকে সরাতে বাধ্য হয়েছে। যেই দুর্নীতিবাদ চেয়ারম্যানের পক্ষে সাফাই গিয়েছিল বিএনপি নেতারা, তাকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কোন লজ্জায় বিএনপির মন্ত্রী আবার ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেন? তাদের তো নাকে খত দেওয়া হয়েছে, আবার কথা বলেন কেন? এদের লজ্জা শরম নাই। দর্শক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 234 বিলিয়ন টাকা পাচার করে নিয়ে গিয়ে যখন বেগমপাড়া বানানো হয়, তার বিরুদ্ধে বিরোধী দল সোচ্চার হয়নি। কে বলেছে সোচ্চার হয়নি? 234 বিলিয়ন পাচারের বিরুদ্ধে জামাত তখনকার সময়ে বিএনপির সাথেই কথা বলেছে, এবং এই অর্থ পাচারের বিরুদ্ধে জামাতের বিভিন্ন স্টেটমেন্ট, আমি তো জামাতের সব বিবৃতি নিয়ে কাজ করেছি। আজকে কিছু নব্য সিন্ডিকেটবাজ জামাতের মুরিদ, কিছু দুর্নীতিবাজ জামাত নেতার মুরিদ আমাকে গালি দেন। আপনারা কোথায় কি ছিলেন আমরা জানি না, গর্তের মধ্যে ছিলেন, কিন্তু জামাতের বিবৃতি, জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট এগুলো আমার কাছে পাঠানো হতো, আমার মাধ্যমে প্রচার হতো, কোনো পত্রিকা ছাপাতো না, কিন্তু লক্ষ লক্ষ লোক আমার মাধ্যমে দেখতো, লক্ষ লক্ষ লোক। সংগ্রামের মাধ্যমে 10 জন লোক দেখতো না, সংগ্রাম সব ছাপাতোই না। অতএব জামাতের স্টেটমেন্ট সেই পুরনো দিন থেকে আমি জানি, সবকিছু আমার কাছে মজুদ আছে, আমি দেখাতে পারবো যে নানান বিবৃতিতে এই অর্থ পাচারের বিরুদ্ধে জামাত সোচ্চার ছিল। বাজেট বিবৃতিতে সেই জামাত গোপন থেকে, পর্দার অন্তরাল থেকে যে স্টেটমেন্টগুলো আমাদের কাছে পাঠাতো, সেখানে অর্থ পাচারের বিরুদ্ধে নিয়মিত কথা থাকতো। আইনমন্ত্রী তো মিথ্যা কথা বলেছেন। কেমন মিথ্যা কথা? ওই যে মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বলেছেন গত 12 বছর জামাতকে দেখা যায়নি, এটা যেরকম মিথ্যা কথা। আবার এই 234 বিলিয়ন অর্থ পাচারের বিরুদ্ধে জামাত কিছু বলেনি, এটাও মিথ্যা কথা। আবার মাননীয় অর্থমন্ত্রী তো 2 দিন আগেই বলেছেন যে মদের দাম বৃদ্ধি কেন, সিগারেটের দাম বৃদ্ধি কেন, এর প্রতিবাদে মিছিল দেখে আমি আশ্চর্য হয়েছি, অথচ এর প্রতিবাদে কোনো মিছিল হয়নি। তো এরকম মিথ্যা কথা বলছেন মাননীয় আইনমন্ত্রী। যদি তারা আমাদের ঘেরাও করে বলতেন যে সেই টাকা ফেরত আনতে হবে, সেটা তারা করেননি, কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে। অবশ্যই এটা বলেছে, ইসলামকে ধরার কথা বলা হচ্ছে, সেই পাচারকৃত শতবার বলেছে, কে বলেছে বলেন। এবং সেই টাকা যাতে ফেরত আনা হয়, এই কারণেই তো এই ঘেরাও, যে ইসলামী ব্যাংক সঠিক পথে রাখতে হবে। এগুলো তো একই সূত্রে গাথা। আপনি কি বলছেন? এবং তিনি বলেন, এক বিরোধী দলের নেতা এটা লিখিত বক্তব্য, ইসলামী ব্যাংক তার শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। আমরা যদি সেই লাইনে যাই, তাহলে তো কোম্পানি আইনের বিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার আগের শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে, মানে এসালমের, তাদেরকেও দিতে হবে। মানে তাদের জুজুর ভয় দেখাচ্ছে, দেখছেন যে না, এই জন্য আগের শেয়ার হোল্ডারকেও দেওয়া যাবে না, পুরনো জামাত 17 সাল আগের, আর এসালমের তাদেরকেও দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? নিরপেক্ষতার নামে নতুন কাউকে মালিক বানাতে হবে। এটা হচ্ছে বিএনপির ধান্দা। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।